আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা আগের যে ক্লাসগুলো সেখানে দেখেছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর কিছু সূত্র, ঠিক আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিক ডেফিনেশন এবং কিছু কিছু স্পেশাল টাইপের ফাংশন তাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি করে ক্যালকুলেট করা যায় সেগুলো আমরা এখানে দেখেছি। এবার হচ্ছে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেকনিকটাকে আমরা কাজে লাগাবো কোথায়, না ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালিসিসের ক্ষেত্রে। ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মকে কাজে লাগাবো। তাহলে এটার টপিকটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম application of Laplace transform application of Laplace transform in electrical circuit analysis. স্যার ইনভার্স ল্যাপ্লাসটা হবে না? ইনভার্স ল্যাপ্লাসটা ওই ওখানে দেখিয়ে দেবো, ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালিসিসের সময় দেখিয়ে দেবো। ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালিসিস, ঠিক আছে। তো দেখো এটা কি করে করব। প্রথমে ধরো একটা ইলেকট্রিক্যাল সার্কিট এরকম আছে, একটা আরএল সার্কিট কনসিডার করি আমরা। আরএল সার্কিটের মধ্যে ধরো এটা একটা আরএল সার্কিট যেটা আছে সেটা হচ্ছে একটা অল্টারনেটিং সোর্স আছে, ঠিক আছে। এটাকে আমরা কনস্ট্যান্ট ডিসি সোর্স ধরছি না। সাপোজ এটা আমার একটা ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এরকম একটা সোর্স আছে, তার মানে ডিসি সোর্স নয়। এবার এখানে এরকম একটা সুইচ আছে, এখানে একটা রেজিস্টার আছে, ঠিক আছে। এরকম ধরো একটা ইলেকট্রিক্যাল সার্কিট আমরা কনসিডার করলাম। এখানে এটা হচ্ছে একটা সুইচ, এই সুইচটাকে ক্লোজ করা হলো, এই সুইচটাকে ক্লোজ করা হলো। তো যখন সুইচটাকে ক্লোজ করা হচ্ছে তখন ধরা যাক এই সার্কিটের মধ্যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্টটা হচ্ছে আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। এবার এই সার্কিটে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি কি লিখতে পারি বলো, কেভিএলটা কি হবে? কেভিএল অ্যাপ্লাই করে আমরা কি লিখতে পারবো? এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত, এই রেজিস্টারের মধ্যে, রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে আর ইন্টু আইটি, আর হ্যাঁ আইটি ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইন্টু আর, ঠিক আছে। এইটা হলো রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপ। প্লাস হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে, এল ইন্টু ডিআই বাই ডিটি, ডিডিটি অফ আইটি, এল ইন্টু ডিডিটি অফ আইটি, ঠিক আছে। এরকম লিখলাম ডিডিটি অফ আই অফ টি। এইটা দুটো ভোল্টেজ ড্রপ হয়ে গেল, সেইটা সমান কত হবে, সেইটা সমান হবে, ধরলাম আমি এদিকটা প্লাস আছে, কোনো ইনস্ট্যান্টে উপরের দিকটা প্লাস নিচের দিকটা মাইনাস আছে, তাহলে কত হবে, ইজিক্যাল টু হয়ে যাবে ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। এবার আমরা কি করব, এটাকে সলভ করবার জন্য এটাকে আমরা দুদিকেই কি করব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি দুদিকেই করি তাহলে আর ইন্টু আইটি, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কত হবে বলো? এটা আমার হয়ে যাবে আর আই ইন্টু অফ এস, আই অফ এস, আই এজ এ ফাংশন অফ, এটা আই এজ এ ফাংশন অফ এস। এটা হলো সেকেন্ডটার ক্ষেত্রে কত হবে, সেকেন্ডের ক্ষেত্রে এল, সেকেন্ডটার ক্ষেত্রে হয়ে যাবে এলটা অ্যাজ ইট ইজ থাকলো। এবার ডি ডিটি অফ আই অফ টি, এটা ল্যাপ্লাস করলে কি হয়, এটা মানে কি আই ড্যাশ টি এর ল্যাপ্লাস করছি আমরা, আই ড্যাশ টি এর ল্যাপ্লাস মানে এস ইন্টু ক্যাপিটাল আই অফ এস। দেখো ল্যাপ্লাস যখনই করছি এগুলোকে ক্যাপিটালে লিখছি, এস ইন্টু আই অফ এস মাইনাস কত, মাইনাস হচ্ছে আই স্মল আই অফ জিরো প্লাস, ছোট হাতের আই জিরো প্লাস, এই সময়ে আমরা বার করছি, ঠিক আছে। এইটা হয়ে গেল আমাদের এইটা, এই পার্টটুকুর জন্য। আর এইদিকে আছে আমার ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটাকে করলে কি হবে, ল্যাপ্লাস করলে ক্যাপিটাল ভি অফ এস, ভি অ্যাজ এ ফাংশন, ক্যাপিটাল ভি অ্যাজ এ ফাংশন অফ এস, এরকম হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আমরা এই সার্কিটটাকে
এইরকম ভাবে লিখতে পেলাম। ঠিক আছে, তাহলে আই অফ এস যদি বার করতে বলে এখান থেকে, আই অফ এস সমান কত হবে? আই অফ এস মানে, আই অফ এস মানে এখানে দেখো আমার এখানে আর ইন্টু আই অফ এস আছে, এখানে এল এস ইন্টু আই অফ এস আছে। তাহলে আই অফ এস যদি আমরা কমন নিয়ে নিই, আই এজ এ ফাংশন অফ এস, এই জিনিসটাকে কমন নিলে পড়ে থাকবে আর প্লাস এল ইন্টু এস, এল ইন্টু এস, এটা পড়ে থাকলো। আর অন্যদিকে আমরা ডান দিকে কি লিখবো, ভি অ্যাজ এ ফাংশন অফ এস প্লাস কত লিখবো, প্লাস আমরা লিখবো এল ইন্টু আই অফ জিরো প্লাস, এটা আমরা লিখবো। ঠিক আছে, তাহলে আই অফ এস যদি বার করতে বলে, আই অ্যাজ এ ফাংশন অফ এস যদি বার করতে বলে, তাহলে দেখো এখান থেকে আমরা আই অ্যাজ এ ফাংশন অফ এস যদি বার করতে চাই, এটা সমান লিখতে পারি, এদিকে আমাদের আছে ভি অ্যাজ এ ফাংশন অফ এস প্লাস আছে আমার কত, এল ইন্টু আই অ্যাট টাইম জিরো প্লাস হোল ডিভাইডেড বাই আর প্লাস এল ইন্টু এস। ঠিক আছে, আর প্লাস এল ইন্টু এস, এইরকম ভাবে আমরা কারেন্টটাকে সলভ করতে পারি। এটা ল্যাপ্লাস ডোমেনেই থাকলো, এটাকে আমরা ইনভার্স ল্যাপ্লাস এখন করছি না, কারণ ভি অফ এস এটা তো ডিফাইন্ড নয়। আমরা মানে এইভাবে আমরা একটা ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে করব, অ্যাপ্রোচটা আমাদের এরকম হবে। ফার্স্টে আমরা কেসিএল অথবা কেভিএল যেটা অ্যাপ্লাই সুবিধাজনক মনে করব সেটাকে অ্যাপ্লাই করব, এবং তারপরে সেটাকে আমরা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন অর্থাৎ এস ডোমেনে নিয়ে যাব। ঠিক আছে, এস ডোমেনে নিয়ে গিয়ে আমরা কারেন্টটাকে এরকম ভাবে লিখবো, এবং কারেন্ট বা ভোল্টেজ যেরকম যা ইকুয়েশন থাকবে সেই অনুযায়ী এবার সেই রকম লেখার পরে আমরা এটাকে ইনভার্স ল্যাপ্লাস করতে পারবো। ইনভার্স ল্যাপ্লাসটা আমি দেখিয়ে দেবো যে কোন সিচুয়েশনে কিভাবে আমরা করতে পারি, সেগুলো এক্সাম্পল যখন প্র্যাকটিক্যাল দেওয়া হবে তখন দেখানো হবে। ঠিক আছে, আচ্ছা ধরো একটা আমি এক্সাম্পল দিই, একটা সিম্পল একটা রেজিস্টার আছে, সিম্পল একটা রেজিস্টার আছে, সেইখানে তার অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। ধরো এখানে একটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করেছি, ডিসি ভোল্টেজ সাপোজ, সাপোজ একটা আমরা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে ক্যাপিটাল ভি আমরা লিখেছি, আর এটা হচ্ছে আর। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে আমাদের কারেন্টটা কত হবে বলতো? এই সার্কিটের ক্ষেত্রে কারেন্ট কত হবে? আমরা যদি ল্যাপ্লাস ডোমেনে ব্যাপারটাকে লিখি তাহলে কত কারেন্ট হবে এখানে? এখানে সাপোজ আমরা আই একটা কি কারেন্ট পাবো? আমরা ডিসি সোর্স যখন অ্যাপ্লাই করেছি আমরা একটা কনস্ট্যান্ট কারেন্টই পাবো, তাহলে আমরা সেটাকে সাপোজ ক্যাপিটাল আই নাম দিচ্ছি। তাহলে এখানে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? ভি ইজিক্যাল টু আমরা সিম্পলি লিখতে পারি আই ইন্টু আর। ঠিক আছে, ভি ইজিক্যাল টু আমরা লিখতে পারি আই ইন্টু আর। এবার যদি আমরা এটাকে ল্যাপ্লাস ডোমেনে করতে চাই, মানে এটা ধরো টাইম ডোমেনে আছে, টাইম ডোমেন এবং ল্যাপ্লাস ডোমেন এটা কিন্তু বা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন এটা কিন্তু সিম্পল রেজিস্টারের ক্ষেত্রে একই হবে। কারণ দেখো ভি যেটা আমি লিখেছি এখানে ডিসি সোর্স, তো ডিসি সোর্সকে ভি আছে, এটাকে যদি আমরা ল্যাপ্লাস করি তাহলে কত আসবে বলো? ভি এর ল্যাপ্লাস করলে কত আসবে? ভি বাই এস হয়ে যাবে। এটা ভি ইন্টু কিছু নেই, মানে ভি ইন্টু ওয়ান আছে, তাই তো? ভি ইন্টু ওয়ান আছে, সেটার ল্যাপ্লাস করলে কত হয়? ভি বাই এস। আর এদিকে আমার আই আছে, আইটা কত হয়ে যাবে? আই বাই এস। এটা হয়ে গেল আমাদের কি ডোমেনে হয়ে গেল? এটা হচ্ছে ল্যাপ্লাস ডোমেনে হয়ে গেল, এবং সেখানে আরটা তো অ্যাজ ইট ইজ থাকবে, এবং তার মানে তখনও আমার আর ইজিক্যাল টু ভি বাই আই হবে, আর ইজিক্যাল টু ভি বাই আইও হবে, আই হবে, এটা কোনো চেঞ্জ হলো না। এটাকে আমরা যখন ল্যাপ্লাস ডোমেনেও করছি বা ডিসি সোর্স থাকছে এবং রেজিস্টার যদি থাকে সেখানে কোনো চেঞ্জ কিছু হবে না, টাইম ডোমেনেও যা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনেও তাই হবে।
ঠিক আছে, কিন্তু যদি আমরা এখানে ডিসি সোর্সের জায়গায় একটা এসি সোর্স লাগাই তখন কি হবে? তখন আমরা কিরকম ভাবে লিখবো এটাকে? ধরো একটা এসি সোর্স আছে আর এখানে একটা রেজিস্টার আছে, তখন কি আমরা এটাকে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স বলতে পারি? তা তো বলতে পারি না। তখন আমাকে এটাকে লিখতে হবে ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এরকম লিখতে হবে। তখন আর আমি কনস্ট্যান্ট এরকম একটা ভি লিখে দিতে পারি না। ঠিক আছে, কারণ কি এই এই যে এসি বা অল্টারনেটিং কারেন্ট এটা তো কনস্ট্যান্ট নয়, এটা হচ্ছে টাইমের উপরে ডিপেন্ডেন্ট, তার জন্য ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। এবং এখানে একটা রেজিস্টার আছে এবং এখানে যে কারেন্টটা ফ্লো হবে সেটাও কোনো কনস্ট্যান্ট কারেন্ট তো হবে না, এটাও হবে আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো? যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে এটাকে আমরা নর্মাল ফার্স্টে কেভিএল থেকে কি লিখতে পারি? এই সার্কিট থেকে বলো, এই সার্কিট থেকে আমরা কেভিএল অনুযায়ী ভি অফ টি ভি ইকুয়াল অফ টু টি, আই অফ টি ইন্টু আর। হ্যাঁ ভি অফ টি ইজ ইকাল টু আমরা লিখতে পারি আর ইন্টু আই অফ টি। এটাকে আমরা নর্মাল কেভিএল থেকেই লিখতে পারি। এবার আমরা যদি এটাকে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই, ভি অফ টিটা কত হয়ে যাবে? এর এর ল্যাপ্লাস করলে কত হবে বলো? ভি অফ টি, ভি অফ এস, ভি অফ এস হয়ে যাবে, ক্যাপিটাল ভি অফ এস। ক্যাপিটাল ভি অফ এস হয়ে যাবে। তাহলে ব্যাপারটা লক্ষ্য করো, এখানে আমার ভি ছিল, এখানেও তো শুধু ভি ছিল, কিন্তু এই ভিটা ছিল একটা ডিসি ভোল্টেজ। ডিসি ভোল্টেজের ল্যাপ্লাস করলে ভি বাই এস হয়। মানে এটা হচ্ছে, যদি এটার জায়গায় ভি এর জায়গায় ধরো 10 ভোল্ট থাকতো সাপোজ, তাহলে আমরা ল্যাপ্লাস করলে কত পেতাম? ল্যাপ্লাস করলে 10/s লিখতাম। ঠিক আছে, সেই রকম এখানেও সেরকম আমি কিন্তু ভি বাই এস লিখেছিলাম, কিন্তু এখানে যেহেতু ভি অফ টি আছে এর ল্যাপ্লাস কিন্তু ভি অফ এস হবে। এবং এটা এদিকে কি হবে? আর ইন্টু আই অফ টি যেটা আছে তার পরিবর্তে হয়ে যাবে আই অ্যাজ এ ফাংশন অফ এস, এরকম হয়ে যাবে। এবং এক্ষেত্রে আমার আর এর ভ্যালু কত হচ্ছে? এক্ষেত্রে আমার রেজিস্ট্যান্সটা আসছে এরকম, রেজিস্ট্যান্সটা আসছে কত? ভি অ্যাজ এ ফাংশন অফ এস ডিভাইডেড বাই আই অ্যাজ এ ফাংশন অফ এস, এরকম আসছে। ঠিক আছে, আচ্ছা ধরো এবার আমার একটা কি আছে, একটা হচ্ছে আমার ইন্ডাক্টর আছে, একটা ইন্ডাক্টর সাপোজ আছে, ইন্ডাক্টর এরকম আছে। এবং সেখানে আমরা একটা কি করেছি, একটা আমরা ধরো একটা ভোল্টেজ সোর্সকে কানেক্ট করেছি, একটা ভোল্টেজ সোর্সকে আমরা কানেক্ট করেছি এখানে। ধরা যাক ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ দিচ্ছি সেটা হচ্ছে সাপোজ ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এরকম আছে। হ্যাঁ, এবং এখানে ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সের ভ্যালু হচ্ছে সাপোজ এল। তাহলে এখন এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটা এটা কিন্তু অল্টারনেটিং ভোল্টেজ আমি ধরে নিচ্ছি। এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে সাপোজ আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। আচ্ছা এখন বলো দেখি ভি অফ টি যেটা আছে, ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, তার সঙ্গে আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এর রিলেশনটা কি হবে, ইকুয়েশনটা কি হবে কেভিএল থেকে বলো? আমরা ধরে নিচ্ছি এদিকটা প্লাস, এদিকটা মাইনাস, এদিকটা প্লাস, এদিকটা মাইনাস। তাহলে আমরা কেভিএল থেকে কি লিখতে পারি? ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাকে কি দিয়ে ফর্মুলা, কি ফর্মুলা দিয়ে লেখা যায় বলো? এল ইন্টু কত? ডিআই অফ টি ডিভাইডেড ডিডিটি বাই অফ ডিটি। আই অফ টি, ডিডিটি অফ আই অফ টি, ডিডিটি অফ আই অফ টি, এইটা ইজিক্যাল টু হয়ে যাবে আমার ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যেটা দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার আমরা দুদিকে ল্যাপ্লাস করব বা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাব। তাহলে এল অ্যাজ ইট ইজ থাকলো, আর এই ডিডিটি অফ আই অফ টি এটাকে আমরা যদি ল্যাপ্লাস করি তাহলে কত আসবে বলো? ডিডিটি অফ আই অফ টি মানে হচ্ছে এস ইন্টু আই আই অফ অফ এস এস মাইনাস মাইনাস স্মল আই আই অফ জিরো প্লাস। আই অ্যাট টাইম জিরো প্লাস, এরকম ভাবে আমরা লিখবো। এবং দ্যাট ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হয়ে যাবে আমাদের ভি অ্যাজ এ ফাংশন অফ এস, ক্যাপিটাল ভি অ্যাজ এ ফাংশন অফ এস, ভি অ্যাজ এ ফাংশন অফ এস। ঠিক আছে, তার মানে এটা কিরকম হলো দেখো, ভি অ্যাজ এ ফাংশন অফ এস, এটা সমান আমরা কি লিখতে পারছি? এটা সমান আমরা লিখতে পারছি হচ্ছে এল ইন্টু এস ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস, এটা লিখছি। মাইনাস কত লিখছি? মাইনাস হচ্ছে এল ইন্টু আই অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো প্লাস, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তার মানে এই যে সার্কিটটা এর পরিবর্তে যদি আমরা ল্যাপ্লাস ডোমেনে বা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে এইটাকে ড্র করি তাহলে আমাকে কিভাবে ড্র করতে হবে? মানে
বেসিক্যালি এটাকে আমরা এরকম ড্র করতে পারি। তো আমাদের ভোল্টেজ সোর্সটা অ্যাজ ইট ইজ আমরা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে যখন দেখাচ্ছি, এটাকে আমরা ভি অ্যাজ এ ফাংশন অফ এস দেখাবো, ভি অফ এস এরকম ভাবে দেখাবো। আচ্ছা, তারপরে আমরা ইন্ডাক্টরটাকে আমরা দেখাচ্ছি, ইন্ডাক্টরের এরকম দেখালাম। তার সঙ্গে এটা আমরা কি কিসের মতো বিহেভ করছে, এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু এল ইন্টু আই অ্যাট টাইম 0+। এটা একটা আমার ব্যাটারির মতো বিহেভ করবে, এটা একটা আলাদা ব্যাটারির মতো কিন্তু এখানে বিহেভ করছে। ঠিক আছে, তাহলে ইন্ডাক্টরের গায়ে এর যদি আমাকে ইম্পিডেন্সটা লিখতে হয়, আমরা কত লিখবো? এর ইম্পিডেন্স আমরা লিখবো এল ইন্টু এস। ঠিক আছে, এর ইম্পিডেন্সটা আমরা লিখবো এল ইন্টু এস। আচ্ছা, এদিকটা আমি প্লাস ধরলাম। এর মধ্যে আমরা ধরছি কারেন্ট কত ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে আমার আই অ্যাজ এ ফাংশন অফ এস, এটা ফ্লো হচ্ছে। ইন্ডাক্টরের যে ইম্পিডেন্স সেটাকে আমরা লিখছি এল ইন্টু এস। আর এইটাকে কি লিখতে হবে বলো, এর পোলারিটিটা কিরকম হবে? এদিকটা প্লাস এদিকটা মাইনাস যদি হয়, এখানে কি পোলারিটি হবে? এই ব্যাটারিটার পোলারিটি, এটার গায়ে যদি আমরা লিখি এল ইন্টু আই অফ 0+ এট টাইম 0+, এর পোলারিটিটা কি হওয়া উচিত? এদিকটা মাইনাস, উপরে মাইনাস নিচে প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস, এরকম হওয়া উচিত। তার মানে এই সার্কিটটাকে যদি আমরা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে ড্র করি, তাহলে আমাদের সার্কিটটা এইরকম দাঁড়াচ্ছে। ঠিক আছে, এইরকম ভাবে আমাদের এটা দাঁড়াচ্ছে। এবার এখানে এই যে অ্যাট টাইম টি ইকুয়াল টু 0+, এই যে ভ্যালুটা অনেক ক্ষেত্রে বলে দেবে যে অ্যাজিউমিং ইনিশিয়াল কন্ডিশন অ্যাট 0। ঠিক আছে, বলে দেবে যে ইনিশিয়াল কন্ডিশন 0, তার মানে তখন বলে দিচ্ছে, সাপোজ কোনো ক্ষেত্রে বলে দিতে পারে, সবসময় বলবেই তার কোনো মানে নেই, না বললে আমাদেরকে ধরতে হবে। যদি অনেক বলে দেয় যে আই এটা 0, এটার ভ্যালু যদি 0 বলে দেয়, তখন আমরা সিম্পলি এটাকে আর আমরা ড্র করবো না, তখন আমাদের খালি ভি অ্যাজ এ ফাংশন অফ এস থাকবে, আর ইন্ডাক্টরটা থাকবে যার ইম্পিডেন্স কত না এল ইন্টু এস, এরকম হবে। তো এই ঘটনাটা ঘটছে কার ক্ষেত্রে? না, এটা হচ্ছে একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে ঘটছে। এবার যদি আমরা একটা ক্যাপাসিটারকে ধরি, ক্যাপাসিটার ধরো এরকম একটা ভোল্টেজ সোর্স আমরা নিচ্ছি, আমরা টাইম ডোমেনে ফার্স্টে লিখবো, এটার ভোল্টেজ হচ্ছে সাপোজ ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। এখানে আছে আমাদের একটি ক্যাপাসিটার, ঠিক আছে। এবার ধরে নেওয়া যাক এখানে যে কারেন্টটা আসছে, এই সার্কিটের মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। এটা হচ্ছে ক্যাপাসিটারের যে ক্যাপাসিটেন্স, সেটা সাপোজ ভি আছে, এবং ক্যাপাসিটারটি অলরেডি একটা প্লাস ভি0 ভোল্টেজে সাপোজ চার্জ করা আছে, মানে ক্যাপাসিটারের অ্যাক্রসে ইনিশিয়ালি একটু চার্জ দেওয়া আছে, সেটা কত? সেটা হচ্ছে ভি0। তাহলে এক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি হয় বলেছিলাম, কেভিএল ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি বলো? ভি অফ টি সমান আমরা কি লিখতে পারি? আচ্ছা, ফার্স্টে বলো আমাকে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা কত? ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম, ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, যদি আমরা এটাকে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ধরি, সেটা সমান কত লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি না এটা 1/c ইন্টু ইন্টিগ্রেশন অফ আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ডিটি, ইন্টিগ্রেশন আমরা করছি। ঠিক আছে, এটা হলো আমাদের ইন্টিগ্রেশন। সাপোজ আমরা 0 থেকে স্টার্ট করেছি এবং আপ টু টাইম টি পর্যন্ত আমরা ক্যালকুলেট করেছি। এটাই কি ছেড়ে দেবো? এছাড়া আর কিছু হবে কি এখানে? ইনিশিয়ালি কিন্তু এখানে ভি0 একটা ভোল্টেজ আছে, তাহলে কি হবে বলো? ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, যদি আমরা ক্যাপাসিটারটির অ্যাক্রসে ভোল্টেজটাকে ধরি, সেটা হচ্ছে 1/c ইন্টু ইন্টিগ্রেশন অফ আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইন্টু ডিটি, ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে ফ্রম 0 টু টি, প্লাস ভি0। প্লাস ভি0টা আমাকে লিখতে হবে, কারণ এখানে আমার ইনিশিয়ালি ক্যাপাসিটরটির অ্যাক্রসে একটা ভোল্টেজ অলরেডি আছে ভি0। ঠিক আছে, এবার এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, অর্থাৎ ক্যাপাসিটরের অ্যাক্রসে যা ভোল্টেজ সেটাই হচ্ছে আমার এখানে অ্যাপ্লাইড ভোল্টেজ, কারণ এছাড়া তো আর এখানে কিছু নেই, ক্যাপাসিটর ছাড়া তো আর কিছু নেই। তার মানে ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটাকে সমান আমরা ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এই কথাটিও লিখতে পারি। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে স্টার্ট করি, এবার ল্যাপ্লাস করা স্টার্ট করি, এটাকে আমরা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই, তাহলে ওই ইন্টিগ্রেশন পার্টটার ল্যাপ্লাস করলে কি হয় বলো? 1/c আমার বাইরে চলে এলো। হ্যাঁ, তো ক্যাপাসিটর রিক্রস ইনিশিয়ালি ভি0 আবার কেন হবে? এটাতে ইনিশিয়ালি আমরা কানেক্ট করলাম জাস্ট এই না না, ক্যাপাসিটরটাকে। আমি এটা এক্সাম্পল দিচ্ছি, আমি ধরে রাখছি যে এখানে চার্জ অলরেডি ছিল, কোনোভাবে ক্যাপাসিটরটা চার্জ করাই ছিল সাপোজ। ঠিক আছে,
ধরে হতেই পারে না, ক্যাপাসিটারকে আমরা ইনিশিয়ালি চার্জ করে রেখেছি, থাকতেই পারে। সেই অবস্থায় আমি আবার ধরো ফোনের ব্যাটারি আমরা অলরেডি একটা চার্জ কন্ডিশনে রেখেছি, ঠিক আছে, এরকম ভাবে আমরা ব্যাটারিটা অলরেডি কিছুটা ভোল্টেজ আছে, তারপরে আমি আবার এক্সট্রা ভোল্টেজের সঙ্গে কানেক্টেড করেছি, তো সেই অবস্থায় কি হবে, থাকতেই পারে ইনিশিয়ালি কিছুটা চার্জ স্টোর থাকতেই পারে, সেই অবস্থাতেই আমরা সার্কিটে এটাকে লাগিয়েছি। এবার দেখো আমরা হচ্ছে এই পার্টের ইন্টিগ্রেশনের যে পার্ট আছে সেই পার্টের আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তাহলে 1/c তো আমার বাইরে বেরিয়ে আছেই, ভেতরের পার্টের ইন্টিগ্রেশন করলে কত হয়, ইন্টিগ্রেশন অফ এফটি ডিটি করলে কত হতো বলো, ফার্স্টে হতো আমার কি হতো, এফ অফ এস বাই এস একটা তো হতো, মানে এখানে এফ অফ এস তো নেই, এখানে আমার আই অফ টি মানে অ্যাজ এ ফাংশন অফ টাইম টি আছে, তাহলে আই অফ এস বাই এস এটা তো একটা হবেই, প্লাস কি হবে বলো, প্লাস কি হবে, প্লাস হবে আমার 1/s ইন্টু ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি অ্যাট কখন না at t equal to suppose 0, at t equal to 0 সেই সময়ে আমার এখানে কতটা আমার মানে এই যে ইন্টিগ্রেশনটা এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, ইন্টিগ্রেশন অফ আইটিডিটি এট টাইম টি ইকুয়াল টু 0, এটা আমাদেরকে লিখতে হবে। তোমরা দেখে নিও যে যখন আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনটা লিখেছিলাম সেখানে এরকমই ছিল, সেখানে আমার কি বলা ছিল আমি আরেকবার এখানে লিখে নিই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন অফ এফটি ডিটি এটার ল্যাপ্লাস করলে কত ছিল, ফর্মুলাটা কি লেখা হয়েছিল, সেখানে আমার লেখা হয়েছিল 1/s ইন্টু ইন্টিগ্রেশন অফ আইটি, সরি আইটি তো নয় এখানে, এফ অফ এফটি হবে, ইন্টিগ্রেশন অফ এফ অফ টি ডিটি, ইন্টিগ্রেশন অফ এফ অফ টি ডিটি অ্যাট টি ইকুয়াল টু 0 প্লাস, এরকম ভাবে লেখা ছিল, প্লাস কত ছিল, প্লাস ছিল আমার 1/s ইন্টু এফ অফ এস, এরকম হচ্ছে আমাদের ডেফিনেশন ওয়াইজ আমরা লিখেছিলাম। ইন কেস অফ ইন্টিগ্রেশনে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয় তো সেক্ষেত্রে আমাদের ডেফিনেশনটা এরকমই ছিল, তো সেই ডেফিনেশনকে কাজে লাগালাম আমরা, এখানে আমার খালি এফ অফ টি এর পরিবর্তে আই অফ টি আছে, তো সেটা থাকুক, আমরা এই 1/s ইন্টু আই অফ এস এটাকে আগে লিখেছি আর এইটাকে পরে লিখেছি, আর কিছু না। আচ্ছা এটা হচ্ছে গেল এই পার্টটুকুর জন্য, কিন্তু আরেকটা তো পার্ট আছে, এই যে v0 এটা তো আছে, আচ্ছা বেসিক্যালি আমরা একটা জিনিস ভুল করছি যে আমরা এখানে ইনিশিয়াল কন্ডিশনটাকে কিন্তু এখানেই কনসিডার করছি, এই জিনিসটার মধ্যেই কনসিডার করছি, তো সেই কারণে আমার এখানে ভি অফ 0 যদি আমরা লিখি তাহলে আর এইটা লেখার কিন্তু দরকার নেই, মানে এই পার্টটা বেসিক্যালি ভি যে 0 ইনিশিয়াল ভোল্টেজ যেটা সেটাকে আমরা এই ডেফিনেশন থেকে পাবো, মানে বেসিক্যালি এই যে ইনিশিয়াল কন্ডিশনটা আমরা লিখলাম, মানে এই পার্টটা ইন্টিগ্রেশনের মধ্যে এই পার্টটা যেটা এলো না, এটাই হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনের জন্য রেসপন্সিবল, মানে এইটাই হচ্ছে আমার ইনিশিয়াল ভোল্টেজ, এই ক্ষেত্রে ইনিশিয়াল যে ভোল্টেজ v0 তার জন্য হচ্ছে এইটাই রেসপন্সিবল, তো এইটা এক্ষেত্রে আমার লেখার দরকার নেই, বেসিক্যালি আমরা এটা বলতে পারি যে আমার বাইরে কি আছে 1/c আছে আর ভেতরে আমরা এই জিনিসটা লিখলাম, এই জিনিসটা মানেই হচ্ছে v0, মানে বেসিক্যালি v0 যেটা হচ্ছে না সেটা কি, v0 মানে বেসিক্যালি কি, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ, তো ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ মানে কি, ক্যাপাসিটরের অ্যাক্রসে ইনিশিয়াল ভোল্টেজ এটা মানে হচ্ছে ইনিশিয়াল চার্জ কত আছে বা ক্যাপাসিটেন্স কত, এটাই। তাহলে এবার ইনিশিয়াল চার্জ যদি আমাকে বার করতে হয় ক্যাপাসিটরের অ্যাক্রসে, সেটা আমরা কিভাবে বার করব, 1/c এটা তো থাকলোই, ইনটু হচ্ছে কি এই Q0 যেটা ইনিশিয়াল চার্জ সেটা বার করতে গেলে আমাকে কি করতে হয় না, ইন্টিগ্রেশন অফ আই অফ টি ডিটি এটাকেই আমাকে বার করতে হবে অ্যাট টাইম টি ইকুয়াল টু 0, সেই সময় যদি আমরা ইনিশিয়াল চার্জটা বার করতে চাই তাহলে আমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এটা হবে আমাদের টাইম ডোমেনে, এটা হচ্ছে আমাদের টাইম ডোমেনে, কিন্তু যদি আমরা ল্যাপ্লাস করি তাহলে তো আমাকে এটাকে কি ডোমেনে নিয়ে যেতে হবে, এটাকে আমাকে নিয়ে যেতে হবে হচ্ছে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে, অর্থাৎ এখানে আমাকে v0/s লিখতে হবে আর এদিকে আমাদের হয়ে যাবে 1/s ইন্টু c ইন্টু ইন্টিগ্রেশন অফ i অ্যাজ এ ফাংশন অফ টাইম t
ডিটি, ঠিক আছে, অ্যাট টাইম টি ইকুয়াল টু 0। এইটা হচ্ছে ব্যাপার। এবার এখানে আমরা এই জিনিসটা যেটা লিখলাম, বেসিক্যালি এটা আমাকে আলাদা করে আর লেখার এখানে দরকার নেই, কারণ এইটা মানেই হচ্ছে V0। আমার এখানে V0 বলে দিয়েছে যখন, তখন আর আমরা কিন্তু এই জিনিসটাকে করবো না, তখন আমরা অনলি এই পার্টটুকুটাকে এরকমই রাখবো, কারণ ইনিশিয়াল কন্ডিশনটাকে আমাকে ওইভাবে বলে দিয়েছে। তাহলে আমাকে এই পার্টটা লেখার দরকার নেই, এই পার্টটা আর আমার লেখার দরকার নেই। আমরা কি করব না, 1/c ইন্টিগ্রেশন অফ i অফ t dt, তার ল্যাপ্লাস করে আমরা খালি এইটাই লিখবো, 1/s ইন্টু i অ্যাজ এ ফাংশন অফ s, মানে এই পার্টটুকু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন অফ f অফ t dt, সেটা সমান এইটা হয় প্লাস এইটা হয়। তো তার মধ্যে এই পার্ট যেটা হচ্ছে, এই পার্টের ভ্যালুটা অলরেডি আমাকে বলে দেওয়া আছে কোশ্চেনে, V0 করে বলে দেওয়া আছে। তাহলে আমার বাকি পার্ট কোনটা, এইটা 1/s ইন্টু f অফ s। তাহলে সেই পার্টের পরিবর্তে আমার এখানে কে আছে, সেই পার্টের পরিবর্তে আমার এখানে ইন্টিগ্রেশন অফ i অফ t dt আছে। তো তার জন্য আমার হয়ে যাচ্ছে 1/s ইন্টু i অফ s, এটা লিখে ফেললাম, আর কিছু লেখার দরকার নেই। প্লাস কত লিখবো, এই V0 যেটা আছে তার জন্য আমরা লিখবো এখানে V0 ডিভাইডেড বাই s, এটা আমরা ল্যাপ্লাস করে পাচ্ছি। আর এদিকে কত পাচ্ছি, এদিকে আমরা পাচ্ছি v অ্যাজ এ ফাংশন অফ s, এরকম পাচ্ছি। ঠিক আছে, এরকম যখন পেলাম, তাহলে v অফ s টা আমার কত হয়ে গেল, v অ্যাজ এ ফাংশন অফ s, এটাকে আমরা লিখতে পাচ্ছি এরকম 1 ডিভাইডেড বাই c ইন্টু s ইন্টু i অ্যাজ এ ফাংশন অফ s, প্লাস হচ্ছে আমার V0 ডিভাইডেড বাই s। ঠিক আছে, V0 ডিভাইডেড বাই s। তার মানে এই ঘটনাটাকে আমরা যদি সার্কিটে ড্র করি, যদি আমরা প্র্যাকটিক্যাল একটা সার্কিটে ল্যাপ্লাস ডোমেনের ক্ষেত্রে ড্র করি, তাহলে আমরা এরকম ভাবে দেখাবো ব্যাপারটাকে। আমাদের আছে একটা v অফ s, এরকম আছে, এটা হলো আমাদের একটা সোর্স, এখানে আছে আমাদের একটা ক্যাপাসিটেন্স, তার ইম্পিডেন্স কত, তার ইম্পিডেন্স হয়ে যাচ্ছে 1 ডিভাইডেড বাই c ইন্টু s, c ইন্টু s। অন্যদিকে এখানে আরেকটা আমার কি আছে, আরেকটা আমার এখানে V0 বাই s, এটাকেও তো দেখাতে হবে, এটাও প্লাস আছে, মানে এটা একটা ব্যাটারির মতো ব্যবহার করবে এখানে, এটা একটা ব্যাটারির মতো ব্যবহার করবে, মানে এখানে আমার প্লাস V0 বাই s, এই জিনিসটা আমরা দেখিয়ে দেবো, আর এটাকে সার্কিটটা আমরা কমপ্লিট করে দেবো। এবং এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে কত, i অ্যাজ এ ফাংশন অফ s, এরকম i অ্যাজ এ ফাংশন অফ s, এদিকটা প্লাস, সাপোজ এদিকটা হচ্ছে মাইনাস। তাহলে এইভাবে আমরা এই সার্কিটটাকে, একটা ক্যাপাসিটার যখন থাকবে তখন এই সার্কিটটাকে এইভাবে আমরা অ্যানালাইজ করতে পারি। ঠিক আছে, এবারে আমরা দেখবো যে ইনভার্স ল্যাপ্লাসটা কিভাবে করে, সেটার জন্য আমরা একটা সার্কিট নেব এবং তার অ্যানালিসিস করে দেখব। প্রথমে আমরা ধরে নেব একটা RL সিরিজ সার্কিট, সেখানে আমরা স্টেপ ইনপুট প্রোভাইড করব। ঠিক আছে, স্টেপ ইনপুট প্রোভাইড করব। এই যে ব্যাপারগুলো আমরা আলোচনা করলাম, এগুলোকে সব আমরা ওখানে কাজে লাগাবো। এটা RC সার্কিটের ক্ষেত্রে এই কনসেপ্টটা কাজে লাগবে, RL সার্কিটের ক্ষেত্রে আমাদের এর আগের যে আলোচনা এইটা কাজে লাগবে। তো আমরা এক্সাম্পল করে করে এবার দেখব। প্রথমে আমরা বার করব কি, স্টেপ রেসপন্স, স্টেপ রেসপন্স of RL series circuit, RL series circuit। RL সিরিজ সার্কিট নিয়ে তার আমরা স্টেপ রেসপন্স ক্যালকুলেট করব। স্টেপ রেসপন্স কাকে বলে, স্টেপ ফাংশন কাকে বলে বলো, যে ফাংশনের ভ্যালু কি হয়, t ইকুয়াল টু 0 পর থেকে 1 হয়, তাকে আমরা ইউনিট স্টেপ বলি, তাই তো, ইউনিট স্টেপ। ইউনিট স্টেপ ফাংশনের ভ্যালু t ইকুয়াল টু 0 পর থেকে 1, কিন্তু t লেস দ্যান 0 এর জন্য তার ভ্যালু কত হয়, t লেস দ্যান 0 এর জন্য তার ভ্যালু হয় 0। তো ধরো এরকম একটা সার্কিট আমরা ধরছি এবং এখানে আমরা স্টেপ একটা ইনপুট প্রোভাইড করেছি, যে ইনপুটটা আমরা দিচ্ছি সেটাকে আমরা স্টেপ ইনপুট দিচ্ছি। আচ্ছা, যদি এই ইনপুটটা এটা হচ্ছে আমার একটা সুইচ S, এটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স, যার রেজিস্ট্যান্স হচ্ছে R, আর এই ইন্ডাক্টরের ইন্ডাক্টেন্স হচ্ছে L। এই সুইচটাকে আমরা ক্লোজ করেছি অ্যাট t ইকুয়াল টু 0-তে, এবং তার ফলে এই সার্কিটের মধ্যে একটি কারেন্টের ফ্লো হচ্ছে, কারেন্টটার মান হচ্ছে কত, i অ্যাজ এ ফাংশন অফ টাইম t। এরকম ভাবে আমরা এটাকে লিখছি।
আচ্ছা, এই যে আমার ব্যাটারিটি আছে এখানে আমরা কি প্রোভাইড করেছি না স্টেপ ইনপুট প্রোভাইড করেছি। আচ্ছা, যদি আমরা ইউনিট স্টেপ দিতাম তাহলে আমরা কি লিখতাম, ভোল্টেজটা কত লিখতাম বলো? ইউনিট স্টেপকে কিভাবে লেখে, ইউনিট স্টেপকে কিভাবে লেখে ইউ বলো? অফ টি। ইউ অফ টি লেখে, ইউ অফ টি লেখে। এবার এটা ইউনিট নয়, মনে করো আমার সাপোজ বলে দিচ্ছে সাম মানে সাম পার্টিকুলার ভোল্টেজ ই, আমরা একটা মান বলে দিচ্ছি। ইউনিট স্টেপ বলে তো শুধু ইউ অফ টি লিখতাম। যদি আমাকে বলতো যে 10 মানে 10 ইন্টু ইউ অফ টি, সেটা হতো একটা ভোল্টেজ হতো, 10 ইন্টু ইউ অফ টি হতে পারতো। সেরকমই একটা কনস্ট্যান্ট, মানে সাপোজ ই ইন্টু ইউ অফ টি আমরা ধরে নিচ্ছি, ই একটা ভোল্টেজ, সেটা আমরা স্টেপ ইনপুট হিসাবে এখানে প্রোভাইড করছি, ই ইন্টু ইউ অফ টি, এরকম একটা ভোল্টেজ আমরা এখানে দিয়েছি। ইটা কিছুই নয়, মানে ধরো এখানে যদি 5 ইন্টু ইউ অফ টি বলতো সেটাও একটা ভোল্টেজ পাওয়া যেত। যদি আমাকে বলতো 6 ইন্টু ইউ অফ টি সেটাও একটা ভোল্টেজ বলতে পারতাম। সেরকম 5 6 এর মতোই ইটাও হলো একটা নাম্বার, সাপোজ একটা নাম্বার, তোমরা ধরে নাও এটা একটা নাম্বার, কিন্তু আমরা স্পেসিফাই করছি না, ওটাকে ই বলে ডিনোট করছি জেনারেলাইজ করার জন্য। ঠিক আছে, এখন এখন আমরা কি করব, এই সার্কিটের মধ্যে যখন আমরা সুইচটাকে ক্লোজ করে দেব তখন আমার সার্কিটে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো, কেভিএল অ্যাপ্লাই করতে পারবো। ফ্রম কেভিএল আমরা কি লিখতে পারি, রেজিস্টারের মধ্যে ড্রপ হয়েছে আমার আর ইন্টু আই অফ টি, প্লাস ইন্ডাক্টরের মধ্যে আমার ড্রপ হয়েছে এল ইন্টু ডিডিটি অফ আই অফ টি, ডিডিটি অফ আই অফ টি ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা ই ইন্টু ইউ অফ টি, এটা লিখতে পারি তো ফ্রম দ্য কেভিএল। এখানে ভোল্টেজের ড্রপ কত হলো, আর ইন্টু আই অফ টি, এখানে ভোল্টেজের ড্রপ কত হলো, এল ইন্টু ডিডিটি অফ আই অফ টি, আর এখানে আমাদের ভোল্টেজের ড্রপ কত, মানে ভোল্টেজ তো ড্রপ হয়নি, এটা গেন হয়েছে, তার জন্য আমরা ডান দিকে লিখেছি এটাকে ই ইন্টু ইউ অফ টি। বুঝতে পারছো তো, এটা খালি নর্মাল কেভিএল থেকে এসছে, কিন্তু আর কিছু নেই এতে। ফ্রম কেভিএল আমরা এই জিনিসটা লিখেছি, ফ্রম দ্য কেভিএল। এবারে আমরা কি করব না, এবার আমরা দুদিকে ধরো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। তাহলে আর ইন্টু আই অফ টি এর ল্যাপ্লাস করলে কত হচ্ছে, ল্যাপ্লাস করে আমরা বলছি আর ইন্টু, এটা হয়ে যাচ্ছে আমাদের আই অ্যাজ এ ফাংশন অফ এস, এটা হচ্ছে প্লাস ধরো এল আছে, এল ইন্টু কত আছে আমার এখানে ভেতরে থাকবে আমার ডিডিটি অফ আই অফ টি, তার মানে হচ্ছে আই ড্যাশ টি, সেটার ল্যাপ্লাস করলে আমরা পাবো এস ইন্টু আই অফ এস, মাইনাস কত পাবো, মাইনাস হচ্ছে আই অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 প্লাস, এটা পাবো। আর ওইদিকে আমরা কি পাবো বলো, ই ইন্টু ইউ অফ টি আছে, এটার ল্যাপ্লাস করলে কত হবে, যদি শুধু ই ইও ডিভাইডেড বলতো, বাই এস। হ্যাঁ যদি শুধু ইও বলতো না, যদি শুধু ই বলতো এরকম, তাহলেও ই বাই এসই হতো। এখানে ভালো করে বলে দিয়েছে ই ইন্টু ইউ অফ টি, অনেক সময় শুধু ইও দেওয়া থাকতে পারে। যদি তোমরা দেখো যে এটা একটা ডিসি ভোল্টেজ আর শুধু ই বলে দেওয়া আছে, তারও কিন্তু ল্যাপ্লাস করলে ই বাই এসই হতো। ঠিক আছে, তার মানে ই বাই এস, এই হয়ে গেল আমাদের এবার ইকুয়েশন। এবার এই ইকুয়েশন থেকে আমরা চেষ্টা করব যে আই অ্যাজ এ ফাংশন অফ এস যেটা আছে সেটাকে ফার্স্টে ক্যালকুলেট কর। তাহলে এই ইকুয়েশনে দেখো এবার একটা জিনিস লক্ষ্য করো, যখন আমরা এই সুইচটাকে ক্লোজ করেছি, যখন আমরা সুইচটাকে ক্লোজ করেছি, কখন ক্লোজ করেছি না টি ইকুয়াল টু 0-তে আমরা সুইচটাকে ক্লোজ করেছি। এবার সুইচ ক্লোজ করার আগে এই সার্কিটের মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল, সার্কিটটা কি ছিল, সুইচটা যখন ক্লোজ ওপেন ছিল তখন তখন, কারেন্ট ফ্লো হচ্ছিল না, ওপেন ছিল তখন তখন। সার্কিটটা ওপেন সার্কিট ছিল, তাহলে কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না। কারেন্ট ফ্লো যদি না হয় তাহলে আই, মানে এই সার্কিটে এমনিতে আই অফ টি আমরা লিখেছি, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি লিখেছি। তাহলে আমাকে বলো, আমরা যদি লিখি যে সুইচটা ক্লোজ করার ঠিক আগের মুহূর্ত, সেই সময়কার যে কারেন্ট সেটা আমরা লিখতে পারি তো এরকম, আই অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 মাইনাস তখনকার কারেন্ট এটা ছিল, সেটা কত ছিল, সুইচ ক্লোজ করার আগে এই কারেন্টটা ছিল আমার 0 ছিল, তাই তো। যেহেতু সুইচটা ক্লোজ করিনি, ওপেন সার্কিট, তো কারেন্ট তো 0ই হবে। এবার হচ্ছে কি, এই সার্কিটে আমার দেখো একটা ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের ধর্ম কি, ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে কারেন্টের চেঞ্জটাকে অপোজ করা। তাহলে যেই ইনস্ট্যান্টে সুইচটা ক্লোজ করা হলো, অর্থাৎ কিনা টি ইকুয়াল টু 0 ইনস্ট্যান্টে সুইচটা ক্লোজ করেছি, তো সেই সময়ও কারেন্ট 0ই থাকবে, এবং টি ইকুয়াল টু 0 প্লাসেও, মানে আই অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 প্লাস যেটা, তখনও কারেন্ট 0ই থাকবে, কারণ ইন্ডাক্টর কি করে, ইন্ডাক্টর সহজে তার মধ্যে কারেন্টের চেঞ্জকে হতে দেয় না। তাহলে আই অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 মাইনাসে যেহেতু 0 ছিল, সুতরাং আই অ্যাট টি ইকুয়াল টু 0 প্লাসেও 0ই থাকবে। তাহলে এইটা আমরা কাজে লাগাবো এই ইকুয়েশনে। আমাদের যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা আরেকবার লিখে নিই। এই ইকুয়েশনে আমরা এটাকে কাজে লাগাবো যে আই অ্যাট টাইম টি ইকুয়াল টু
জিরো প্লাস এটা হচ্ছে আমাদের কত না, এটা হচ্ছে আমাদের জিরো আছে। তাহলে এইটাকে যদি আমরা জিরো বসিয়ে দিই, এই পার্টটা আমার জিরো হয়ে যাচ্ছে, এই পার্টটা আমার অটোমেটিক্যালি জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে বলো? এখানে আমরা পাচ্ছি আর ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস, এটা পাচ্ছি, প্লাস এখানে আমরা কত পাচ্ছি, এল ইন্টু এস ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস পাচ্ছি। আর এইদিকে আমরা কত পাচ্ছি না, ই ডিভাইডেড বাই এস পাচ্ছি, ই ডিভাইডেড বাই এস আমরা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এখানে আমরা কি লিখতে পারি, আই অ্যাজ এ ফাংশন অফ এস যেটা আছে সেটাকে আমরা কমন নিতে পারি, আই অ্যাজ এ ফাংশন অফ এস যেটা আছে সেটাকে আমরা কমন নিতে পারি। এটা কমন নেওয়ার ফলে আমরা এখানে লিখতে পারছি আর প্লাস এল ইন্টু এস, এইটা সমান হয়ে যাচ্ছে আমার ই ডিভাইডেড বাই এস, ই ডিভাইডেড বাই এস, এটা হয়ে যাচ্ছে, হচ্ছে তো? তাহলে এখান থেকে আই অ্যাজ এ ফাংশন অফ এস এটাকে আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি আই অ্যাজ এ ফাংশন অফ এস, এটা হয়ে যাচ্ছে আমার ই ডিভাইডেড বাই এস ইন্টু কত হচ্ছে, এস ইন্টু আর প্লাস এল ইন্টু এস, আর প্লাস এল ইন্টু এস, এরকম একটা ফরম্যাটে আমরা পাচ্ছি, এরকম একটা ফরম্যাটে আমরা পাচ্ছি। তো যখনই আমরা এরকম ফরম্যাটে পাচ্ছি, এটা তো আমাদের কি ডোমেনে আছে, এটা হচ্ছে আমাদের এস ডোমেনে আছে বা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে আছে, এটা তো আমার টাইম ডোমেনে নেই। তো যদি টাইম ডোমেনে নিয়ে যেতে হয়, এটার জন্য আমাকে কি করতে হবে, কি কি অ্যাপ্লাই করতে হবে, ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা করেছিটা কি, আমরা আমাদের কিন্তু ছিল তো টাইম ডোমেনেই তো ছিল, আমরা সেখান থেকে এটাকে ল্যাপ্লাস ডোমেনে নিয়ে গেছি বা এস ডোমেনে নিয়ে গেছি। এবার আমাদেরকে এস ডোমেন অর্থাৎ ল্যাপ্লাস বা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন, সেখান থেকে আবার ইনভার্স ল্যাপ্লাস করে টাইম ডোমেনে ফেরত নিয়ে আসতে হবে। তো সেটা করার উপায় হচ্ছে, আমরা সবসময় চেষ্টা করব এরকম ফর্মে যদি থাকে তাহলে এটাকে আমরা চেষ্টা করব যেরকম ভাবে তোমরা কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ডিফারেন্সিয়েশন এ সমস্ত ক্ষেত্রে তোমরা করেছো এইভাবে, তো সেই সূত্রটাকে আমরা কাজে লাগাবো, এটাকে রেশনালাইজ করার চেষ্টা করব। ঠিক আছে, রেশনালাইজ মানে মানে এখানে অর্ডারটা কত আছে, নিচে একটা এস আছে, এস এর সঙ্গে আবার এল এস প্লাস আর আছে, মানে নিচে এরকম ফর্মে আছে, সেটাকে না করে আমরা আলাদা আলাদা ভাবে লেখার চেষ্টা করবো, একবার এস কে রাখবো আর একবার এই পার্টটাকে রাখবো। তো সেটা করার জন্য একটা ভালো উপায় হচ্ছে, আমাদের প্রথমেই এই এস এর সঙ্গে যে কোইফিসিয়েন্টটা আছে ওটাকে ফ্রি করে নিতে হবে, মানে এসটাকে আমরা ফ্রি রাখতে চাই। তো সেটা করার উপায় কি আছে বলতো, এসটাকে যদি ফ্রি করতে চাই আমরা, এখানে আমাদের হ্যাঁ এল দিয়ে ভাগ করতে পারি, অথবা এস, এই এসটাকে তো নিয়ে আমার কোনো প্রবলেম নেই, এই এসটা বাইরে আছে থাকুক, কিন্তু আমরা এখান থেকে এল কমন নিতে পারি, তো সেকেন্ডটা থেকে এল তো কমন নিতে পারি। এল যদি কমন নিয়ে নিই তাহলে কে পড়ে থাকবে ভেতরে, এস পড়ে থাকবে প্লাস আর বাই এল পড়ে থাকবে, ঠিক তো? এস পড়ে এই জিনিসটা বুঝতে পারলে কিনা বলো, এই স্টেপটা আমরা এই পার্টটা থেকে আমরা এসটাকে ফাঁকা করতে চাইছি, এসটাকে যদি আমি ফ্রি রাখতে চাই তাহলে আমাকে ওখান থেকে এল কমন নিতে হচ্ছে, এল যদি কমন নিই তাহলে আমার এস প্লাস, এখানে তো আর ছিল, আর এর সঙ্গে তো এল ছিল না, তাহলে যেহেতু এটাকে আমরা এল কমন নিয়েছি এখান থেকেও, তাহলে নিচে আমাকে একটা এল দিয়ে ভাগ করতে হবে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, ই ডিভাইডেড বাই এল, এটা তো আমাদের কনস্ট্যান্ট টার্ম, এটাকে নিয়ে আমাদের কোনো চিন্তার ব্যাপার নেই, ইটাও কনস্ট্যান্ট, এলটাও হচ্ছে কনস্ট্যান্ট, এগুলোকে আমরা বাইরে রেখে দিলাম। উপরে আমার কত আছে, 1 আছে, নিচে আমার কত আছে, এস আছে, এস এর সঙ্গে কে গুণ আছে, এস প্লাস আর বাই এল। ঠিক আছে, এবার আমরা এটাকে কিভাবে ফর্মে রাখতে চাই আমি বলি, এটাকে আমরা এই ফর্মে নিয়ে যেতে চাই। ধরো তোমার এরকম থাকতো, যদি সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, এস ইন্টু এস প্লাস, সাপোজ তোমার আছে এস প্লাস কে আছে সাপোজ, ঠিক আছে, এস প্লাস কে, এটাকে তুমি এরকম ভাবে নিয়ে লিখতে চাও, যে সাম এ বাই এস এরকম লিখতে চাও, প্লাস বি বাই এস প্লাস কে, এরকম ফর্মে লিখতে চাও। এরকম ফর্ম তোমরা করেছো আগে? হ্যাঁ স্যার হয়েছে, পার্সিয়ালি ভেঙে দেওয়া বলে, পার্সিয়ালি ভেঙে দেওয়ার যে জিনিসটা সেটা তোমরা আগে করেছো।
তাহলে এটা করার উপায় কি? ফার্স্টে আমাদেরকে দুটো কোএফিসিয়েন্ট ধরে নিতে হয়, এ ধরে নিতে হয় আর বি ধরে নিতে হয় দুটো। তো এই তিনটে থাকতো তাহলে আরেকটা সি ধরতে, ঠিক আছে? এবার কি করবে তোমরা বলো? এরকম ধরে নেওয়ার ফলে এটাকে তোমরা এই ফর্মে যখন লিখতে চাও তাহলে উপায়টা কি আছে? এবার তুমি ওয়ান ইজিক্যাল টু কি লিখতে পারো? এস ইন্টু এস প্লাস এ দিয়ে কে দিয়ে দুদিকে গুণ করে দাও, ওইদিকে এদিকেও গুণ করো ওদিকেও গুণ করো, তাহলে এদিকে কত হয়ে যাবে? এ এ ইন্টু ইন্টু এস প্লাস কে এস প্লাস কে, হ্যাঁ এ ইন্টু এস প্লাস কে হয়ে যাবে, প্লাস প্লাস বি ইন্টু এস। বি ইন্টু এস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এবার তোমাকে এ আর বি এর ভ্যালু বার করতে হবে। এটাকে তোমরা কম্প্যারিজন বাই কম্প্যারিজন করতে পারো। তো প্রথমে তুমি ধরে নাও যে এস ইকুয়াল টু সাপোজ 0 ধরে নাও, ঠিক আছে? এস ইকুয়াল টু 0 ধরে নাও, তখন তোমরা বাঁদিকে কি পাচ্ছ? তখন সেই কন্ডিশনে এস ইকুয়াল টু যদি তুমি 0 ধরে নাও, তখন তোমার ওয়ান ইজিক্যাল টু কত হয়ে যাবে? ওয়ান ইজিক্যাল টু হয়ে যাবে এ ইন্টু কে। এ ইন্টু 0 প্লাস কে। এটা এস এর ভ্যালু আমরা 0 ধরে নিয়েছি, তাহলে 0 প্লাস কে, আর এদিকে এটা তো 0ই থাকলো। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? ওয়ান ইজিক্যাল টু হচ্ছে কত? ওয়ান ইজিক্যাল টু হচ্ছে এ ইন্টু কে, ঠিক আছে? ওয়ান ইজিক্যাল টু দাঁড়াচ্ছে আমার এ ইন্টু কে। তাহলে এ এর ভ্যালু কত পেয়ে গেলাম? এ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই কে, ওয়ান ডিভাইডেড বাই কে। এটা হয়ে গেল আমাদের এ এর ভ্যালু। আর বি এর ভ্যালু বার করতে চাও, সেটার জন্য তোমাকে আচ্ছা, কি বি এর করতে ভ্যালু হবে? বের করতে গেলে এস ইকুয়াল টু মাইনাস কে বসাতে হবে। এস ইকুয়াল টু মাইনাস কে বসিয়ে দাও, তাহলে এইটা তোমার 0 হয়ে যাবে। তাহলে এবার তুমি কি করবে? আমি ইকুয়েশনটাকে আরেকবার লিখি এখানে। সাপোজ তোমরা ধরো যে এস ইকুয়াল টু মাইনাস কে, এস ইকুয়াল টু যদি মাইনাস কে ধরা হয়, অতএব কি হয়ে যাবে? ওয়ান ইজিক্যাল টু হয়ে যাবে আমার এ ইন্টু মাইনাস কে প্লাস কে। এটা তো মাইনাস কে আছে আর একটা প্লাস কে, তাহলে এই দুটো তো ক্যান্সেল আউটই হয়ে যাবে। প্লাস বি ইন্টু কত হবে? বি ইন্টু হয়ে যাবে আমার মাইনাস অফ কে, বি ইন্টু হয়ে যাবে মাইনাস অফ কে। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি ওয়ান ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে? এটা তো 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 মাইনাস বি ইন্টু কে, বি ইন্টু কে। তাহলে কে এর ভ্যালু, সরি বি এর ভ্যালু কত হলো? বি এর ভ্যালু, মাইনাস ওয়ান বাই কে। বি এর ভ্যালু হয়ে গেল মাইনাস অফ ওয়ান বাই কে। এবার আমরা প্রথমে কি ধরেছিলাম? এই জিনিসটা এ আর বি কখন ধরেছিলাম? এইটা ইজিক্যাল টু লিখেছিলাম এ বাই এস প্লাস বি বাই এস মাইনাস কে। সুতরাং আমরা এখন লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি যে ওয়ান ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস কে এর পরিবর্তে আমরা লিখতে পারি এ বাই এস ধরেছিলাম। তো এ বাই এস মানে আমরা এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি, এর ভ্যালু আমরা ওয়ান বাই কে পেয়েছি, তার মানে এর জায়গায় আমরা ওয়ান বাই কে লিখলাম ডিভাইডেড বাই এস লিখলাম অ্যাজ ইট ইজ। আর বি এর জায়গায় আমরা কত পেলাম? ওয়ান বাই, সরি মাইনাস অফ ওয়ান বাই কে। তাহলে বি এর জায়গায় মাইনাস অফ ওয়ান বাই কে বসিয়ে দাও, মাইনাসটা আগেই লিখে দিয়েছি, তাহলে ওয়ান বাই কে লিখলাম শুধু, আর এখানে হয়ে গেল আমার এস প্লাস কে। তাহলে এইরকম ভাবে আমরা ভাঙতে পারি। তো আমি এটাই বলতে চাইছি যে এটাকে আমরা এরকম ভাবে ভাঙতে পারি। তো অনুরূপ ভাবে এটা আমি জাস্ট দেখালাম এক্সাম্পল, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল এটা তো ছিল না, আমাদের ছিল হচ্ছে এইটা, এইটা আমাদের ছিল, তাই তো? তাহলে এটাকে আমরা এরকম ভাবে যদি ভাঙতে চাই তাহলে কি লিখতে পারি বলো? এই ফরম্যাটে যদি আমরা ভাঙতে চাই, ই বাই এলটাকে তো এটা থার্ড ব্র্যাকেটের বাইরে রেখে দেবো, আর ওটা তো বাদ আমরা বাকি বাইরেই রাখতে পারি, এটাকে আমরা তো বাইরেই রাখতে পারি। করতে পারি আমরা। আচ্ছা আমি একটু এটাকে ডিটেলস করেই নিই, এটাকে ডিটেলসে ভালো করে করেই নিই, তাহলে আমি এইখানে কে এর জায়গাতে বাস ওইটা বসিয়ে দেবো, তোমরা এটা নিজেরাও করতে পারবে পরে। তাহলে দেখো এটা সমান আমার হয়ে গেল হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস কে, যেটা ছিল তার পরিবর্তে আমার হয়ে গেল এখানে ওয়ান বাই কে, এখানে আমার ওয়ান বাই কে আছে ইন্টু এস আছে, মানে ওয়ান বাই কে ইন্টু ওয়ান বাই এস, সাপোজ ওয়ান বাই এস। আর মাইনাস কত আছে? মাইনাস আছে ওয়ান বাই কে ইন্টু কত? ওয়ান ডিভাইডেড বাই এস প্লাস কে, এস প্লাস কে। তাহলে এখান থেকে আমরা ওয়ান বাই কে কমন নিতে পারি। তো ওয়ান বাই কে তো আমরা কমন নিতে পারি, ওয়ান বাই কে কমন নিয়ে নিলাম, ইন্টু হয়ে গেল কত? ওয়ান বাই এস হয়ে গেল মাইনাস ওয়ান বাই এস প্লাস কে হয়ে গেল, গেল, ঠিক আছে? এস প্লাস কে হয়ে গেল। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে সুন্দরভাবে ভেঙে ফেললাম দুটো পার্টে। তাহলে অনুরূপভাবে যদি সেম জিনিস আমরা কাজে লাগাতাম, আমাদের যেটা ছিল, আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল? আমাদের কোশ্চেনে ছিল হচ্ছে
এই পার্টটা তো কনস্ট্যান্ট, মানে এইটা তো কনস্ট্যান্ট, ই বাই এলটাকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের হচ্ছে এই জিনিসটাকে নিয়ে চিন্তা আছে। এই যে ব্র্যাকেটের ভেতরে যে জিনিসটা, এইটাকে আমরা কি লিখতে পারি তাহলে বলো? এই যে এতক্ষণ যেটা আমরা করলাম সেই অনুযায়ী আমরা যদি ওই পার্টটাকে ধরি, তাহলে বলো এটাকে আমরা কি লিখতে পারি? আমাদের এখানে ছিল হচ্ছে 1/s ছিল ইন্টু এস প্লাস কত ছিল? এস প্লাস ছিল আমাদের আর বাই এল ছিল না? এস প্লাস ছিল হচ্ছে আর বাই এল, এস প্লাস আর বাই এল, এস প্লাস আর বাই এল ছিল। তাহলে এই এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/s ইন্টু এস প্লাস কে ছিল, সেখানে আমরা 1/k লিখেছিলাম। কম্পেয়ার করব, মানে তাহলে কে এর জায়গায় আমার কে আছে, কে ইকুয়াল টু আমরা বসিয়ে দেবো জাস্ট আর বাই এল। কে ইকুয়াল টু আর বাই এল বসিয়ে দাও, এই ইকুয়েশনেই বসিয়ে দাও। তাহলে নিচে আমার আর বাই এল, তার মানে নিচে কত থাকবে? নিচে আর থাকবে, উপরে এল চলে আসবে, উপরে এল চলে আসবে, এলো ইন্টু কত হলো? 1/s হলো 1/s মাইনাস মাইনাস হয়ে যাবে 1/s প্লাস আর প্লাস এল, আর বাই এল হয়ে গেল। ঠিক আছে, আর বাই এল হয়ে গেল। তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে নিলাম। কিন্তু আমাদের আই এস সমান কত ছিল? আমাদের আই অফ এস এটা সমান ছিল হচ্ছে ই বাই এল একটা বাইরে ছিল না? দেখো এখানে ই বাই এল একটা আমাদের বাইরে ছিল, ই বাই এল, তো ওটাকে তো রাখতে হবে, ই বাই এলটাকে রাখতে হবে। ই বাই এলটাকে রাখলাম, ইন্টু কত ছিল? ইন্টু ওই জিনিসটা ছিল, আমি আরেকবার এখানে লিখি, ওটা ছিল আমার 1/s ইন্টু এস প্লাস আর বাই এল ছিল। তো এটার পরিবর্তে আমরা কি লিখবো এখন? এটার পরিবর্তে আমরা এই জিনিসটাকে লিখে দেবো, ই বাই এল। আমরা আগের পাতায় যেটা পেয়েছি, এই এই জিনিসটা যেটা আছে 1/s ইন্টু এস প্লাস আর বাই এল, এর পরিবর্তে সরি এই এস প্লাস আর বাই এল এর পরিবর্তে আমরা এটা লিখে দেবো, এইটা এল বাই আর কত হলো? এল বাই আর হলো ইন্টু হয়ে গেল আমার 1/s মাইনাস 1/s প্লাস আর বাই এল, এস প্লাস আর বাই এল। এবার আমরা এত কিছু করলাম কেন সেটা দেখো। আমাদের এখানে কি হচ্ছে? এল আর এই এল ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কে? ই বাই আর, ই বাই আর পড়ে থাকছে বাইরে। আর ভেতরে কে পড়ে থাকছে? ভেতরে আমার পড়ে থাকছে হচ্ছে 1/s মাইনাস 1/s প্লাস আর বাই এল। এবার আমরা ইনভার্স ল্যাপ্লাস করব। ইনভার্স ল্যাপ্লাস করলে কি হবে বলো? তাহলে আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যদি আমাকে লিখতে হয়, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, সেটা সমান আমরা কি লিখতে পারি? ই বাই আর তো কোনো চেঞ্জ হবে না, ই বাই আর তো আমার ডিসি, এটার তো কোনো চেঞ্জ হবে না, ই বাই আরটা অ্যাজ ইট ইজ থাকলো। আচ্ছা 1/s এর পরিবর্তে কত লিখতে পারি? 1/s এর পরিবর্তে 1 লিখতে পারি, পারি কি না? ইউ অফ টি লিখতেও পারি, অথবা 1ও লিখতে পারি। ঠিক আছে, যদি এখানে ইউ অফ টি লেখো, তাহলে এটা এখানে যেটা পাবে তার সঙ্গে ইউ অফ টি গুণ করতে হবে, আদারওয়াইজ তোমরা 1ও ছেড়ে দিতে পারো। 1/s তার ইনভার্স ল্যাপ্লাস কত হবে? 1 এর ল্যাপ্লাস করলে কত হয় বলো? 1 যদি দেয় তোমাকে, তার ল্যাপ্লাস করলে 1/s 1/s, তাহলে 1/s যদি দেয় তার ইনভার্স ল্যাপ্লাস করলে কত হবে? 1/s যদি দেয়, যদি তার ইনভার্স ল্যাপ্লাস করতে বলে, সেটা সমান কত? 1 হবে। এটার ল্যাপ্লাস করলে যদি 1/s থাকে, তাহলে 1/s এর ইনভার্স ল্যাপ্লাস করলে 1ই আসবে, তাহলে 1 লিখলে। আচ্ছা আচ্ছা, এখানে কত আছে? 1/s প্লাস আর বাই এল, এর ইনভার্স ল্যাপ্লাস করলে কত আসবে বলো? ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল, শুধু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল কি? আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইনটু টি, আর বাই এল ইন্টু টি আসবে। ঠিক, তাহলে এই জিনিসটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের কারেন্টের ভ্যালু। তাহলে আমরা কি করে পেলাম? ইনভার্স ল্যাপ্লাস করে পেলাম। ইনভার্স ল্যাপ্লাসকে আমরা কোনো ফর্মুলা দিয়ে করবো না, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেরকম করেছি, ঠিক আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেরকম করেছি তার রেজাল্টস গুলো একটু মনে রাখবো, এবং সেখান থেকে আমরা রেজাল্টের সঙ্গে কম্পেয়ার করবো। দেখো এটা আমার 1/s প্লাস সামথিং আছে, এস প্লাস এ ধরো, যদি এস প্লাস এ থাকতো, আমরা কার ক্ষেত্রে পাই? ই টু দি পাওয়ার যদি আমার এটি থাকে, সরি ই টু দি পাওয়ার মাইনাস এটি যদি থাকে, তার যদি আমরা ল্যাপ্লাস করি, আমরা কত পেতাম? 1/s প্লাস এ পেতাম। তাহলে যদি আমাকে এস প্লাস এ দেওয়া থাকে, 1/s প্লাস এ যদি দেওয়া থাকে, তার যদি আমাকে ইনভার্স করতে হয় ল্যাপ্লাসের, ল্যাপ্লাস ইনভার্স যদি আমরা করি, কত পাবো? ই টু দি পাওয়ার মাইনাস এটি পাবো, তাই না? ই টু দি পাওয়ার মাইনাস এটি পাবো। তাহলে এক্ষেত্রে আমার এর জায়গায় কে আছে? আর বাই এল আছে, তার জন্য এটা হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস অফ আর বাই এল ইন্টু টি। তাহলে দেখো এইভাবে আমরা যে কারেন্টের ভ্যালুটা পাচ্ছি, এটা আমাদের কার সঙ্গে সেম হচ্ছে? এটা আমরা ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করে আমরা যে কারেন্টের ভ্যালুটা পেয়েছিলাম,
এর আগের চ্যাপ্টারে আমরা ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করেছি, সেখানে আমরা কারেন্টের ভ্যালু সেম পেয়েছি। চার্জিং এর সময় এই ইকুয়েশনটা বেরিয়েছিল। হ্যাঁ, এটা তো চার্জিংই হচ্ছে না, এটাও তো চার্জিংই হচ্ছে, তো চার্জিং এর সময় এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি। কিন্তু স্যার এটাতে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতেই হলো না, ডাইরেক্ট বেরিয়ে গেল। হ্যাঁ, এখানে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন করার দরকার হলো না, খালি আমরা কিন্তু সিম্পলি করতে পারছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মটা এই কারণেই আমাদের শেখা হচ্ছে, যাতে আমরা যে কোনো কঠিন ইকুয়েশনকে সহজেই সলভ করতে পারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছাড়া। ঠিক আছে, আচ্ছা ডিসচার্জিং কন্ডিশনটা তোমরা আমাকে করে পাঠাবে, ঠিক আছে। এই সার্কিটের ক্ষেত্রে ধরো এরকম সার্কিটটা এরকম ছিল, সার্কিটটা ধরো এরকম ছিল, দুটো সুইচের পজিশন থাকে না, এরকম দুটো পজিশন থাকে সুইচের। ধরো সুইচটা এখন আমার এই পজিশনে চলে এসছে, এখানে আমাদের আছে কে, এখানে আমাদের রেজিস্টার আছে, এখন আমাদের এখানে ইন্ডাক্টরও আছে। মানে এতক্ষণ পর্যন্ত চার্জিং কন্ডিশনে সুইচটা 1 নাম্বার পজিশনে ছিল, এখন 2 নাম্বার পজিশনে চলে এসছে এবং সার্কিটটা এইভাবে কমপ্লিটেড হচ্ছে। তাহলে এটা রেজিস্টার হচ্ছে, রেজিস্টারের রেজিস্ট্যান্স হচ্ছে আর, এটার হচ্ছে ইন্ডাকটেন্স এল, এটা আমাদের ই ইন্টু ইউ অফ টি। শুধু ইও দিতে পারতাম, বোঝার সুবিধার্থে এটাকে ই ইন্টু ইউ অফ টিও লিখতে পারছি। ঠিক আছে, এরকম হচ্ছে। তো চার্জিং কন্ডিশনটা যখন হয়েছিল তখন সুইচটা 1 নাম্বার পজিশনে ছিল, 2 নাম্বার পজিশনটা ওপেন ছিল। ঠিক আছে, এখন যে সুইচটা আছে, সুইচটাকে আমরা 2 নাম্বার পজিশনে নিয়ে এসেছি। ঠিক আছে, এই সুইচটাকে আমরা 2 নাম্বার পজিশনে নিয়ে এসেছি। তাহলে এখন কি হবে সার্কিটটা, এখানে আমার কি হবে বলো, ইন্ডাক্টরের মধ্যে যে ম্যাগনেটিক এনার্জি যেটা স্টোর হয়েছিল সেটা ডিসচার্জ হবে। তো ডিসচার্জিং কন্ডিশনের যে ইকুয়েশন সেটা আমি আগেই বলেছিলাম ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের সময়, তো ওটাকে তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে তো সলভ করেছিলে। এখন তোমাদের টাস্ক হচ্ছে যে ডিসচার্জিং কন্ডিশন যেটা হচ্ছে সেটাকে এই ল্যাপ্লাস বা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে ট্রান্সফার করবে এবং সেখান থেকে ইনভার্স ল্যাপ্লাস করে কারেন্টের ভ্যালুটা বার করবে। ডিসচার্জিং কন্ডিশনে যে কারেন্টের ভ্যালু, মানে ডিসচার্জিং কন্ডিশনে এখানে যে কারেন্ট ফ্লো করবে, সাপোজ সেটাকে আমরা আই অফ টি বলছি, সেটা কত হবে সেটাকে তোমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে হিসাব করে আমাকে পাঠাবে। ঠিক আছে, এটা হলো টাস্ক, বোঝা গেল? ঠিক আছে স্যার, আমরাই বের করবো এটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা করে পাঠাও। আমরা পরের দিন আমরা করবো এটা, আরসি সার্কিট এবং আরো অন্যান্য কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা সলভ করে দেখবো। ঠিক আছে, আজকের এটাতে কারো ডাউট আছে বলো, ল্যাপ্লাস ট্রান্সফর্মের যা শিখলে তার উপরে কোনো ডাউট আছে কিনা বলো। স্যার, হ্যাঁ বলো। স্যার শেষে যেটা ছবিটা দিলেন ওটা একবার দেখান তো। শেষের ছবিটা দেখো, কোশ্চেনটা বোঝো। প্রথমে আমার চার্জিং কন্ডিশন, মানে এখানে সুইচ আছে একটা, হ্যাঁ এস সুইচ। সুইচটা প্রথমে আমার কোথায় লেগেছিল, সুইচটা প্রথমে আমার এরকম লেগেছিল, 1 নাম্বার পজিশনে লেগেছিল, 1 নাম্বার পজিশনে লেগেছিল, 2 নাম্বারটাতে লেগেছিল না, এটা ওপেনই ছিল। তাহলে এই অবস্থায় সার্কিটটা চার্জ হয়েছে, চার্জ হয়ে যে কারেন্টটা হওয়ার কথা সেটা আমরা অলরেডি হিসাব করে দিয়েছি, এই কারেন্ট হয়েছে, এই হচ্ছে কারেন্ট চার্জিং কন্ডিশনে। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে সুইচটা আমার 1 নাম্বার পজিশন থেকে আমরা সরিয়ে দিয়েছি, হ্যাঁ সুইচটাকে আমরা আর 1 নাম্বার পজিশনে রাখছি না, সুইচটাকে আমরা সরিয়ে কোথায় নিয়ে গেছি, 2 নাম্বার পজিশনে। এই সুইচটাকে ট্রান্সফার করে আমরা 2 নাম্বার পজিশনে নিয়ে চলে এসেছি। এখন কি হবে, এখন হচ্ছে এই ইন্ডাক্টরটা তো চার্জ হয়েছিল, প্রথমে যখন 1 নম্বরে ছিল ইন্ডাক্টরটা চার্জ হয়েছিল, ইন্ডাক্টরের মধ্যে এনার্জি স্টোর হয়ে আছে। কি ফর্মে এনার্জি স্টোর হয়ে আছে, ম্যাগনেটিক ফর্মে এনার্জি স্টোর হয়ে আছে। ম্যাগনেটিক এনার্জির এবার ডিসচার্জ হবে, এখন আর কোনো ভোল্টেজ সোর্স তো নেই সার্কিটে। 2 নম্বরে যখন নিয়ে চলে এসেছি, ব্যাটারিটা তো ডিসকানেক্টেড হয়ে গেছে, এখন কিভাবে কারেন্টের ফ্লোটা হবে, কারেন্টের ফ্লোটা হবে ইন্ডাক্টরের মধ্যে যে ম্যাগনেটিক এনার্জিটা স্টোর হয়ে আছে সেটা এবার ডিসচার্জ হবে আস্তে আস্তে। তো সেই যে ডিসচার্জ কন্ডিশনে যে কারেন্ট, সেটাকে আমরা সাপোজ আইটি নাম দিচ্ছি। এখন বলেছি এই আইটিটাকে ক্যালকুলেট করো। এবার আইটি কিভাবে ক্যালকুলেট করতে হয়, এটা আমরা আগের চ্যাপ্টার যখন পড়েছি তখন আমরা দেখেছি, আমরা একটা ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করে আমরা দেখেছি কিভাবে কারেন্ট বার করতে হয়। কিন্তু আমি চাইছি এক্ষেত্রে ওই সেম কেভিএল ইকুয়েশন তোমরা লিখবে, এবার সেটাকে ল্যাপ্লাস ফর্মে নিয়ে যাবে বা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাবে এবং সেটাকে আবার ইনভার্স ল্যাপ্লাস করে আইটিটাকে বার করবে। ঠিক আছে, এই পদ্ধতিতে আমি কারেন্টটাকে দেখতে চাইছি।
এবং আগের যে হিসাব এসেছিল তার সঙ্গে এটা মিলছে কিনা সেটাকে আমরা কম্পেয়ার করে দেখব। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে।